বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুক্ত উৎপাদনের আচরণের 12তম লেকচার। তো 12তম লেকচারে আজকে আলোচনা করব আমি চাহিদার নির্ধারক সমূহ নিয়ে। চাহিদা কি, চাহিদা বিধি কি, বা চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয়, চাহিদার হ্রাস বৃদ্ধি সম্প্রসারণ সংকোচন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আজকে আমরা দেখব যে চাহিদা নির্ধারিত হয় কি কি উপাদানের উপর, কি কি উপাদান দ্বারা চাহিদা নির্ধারিত হয়, এই উপাদানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চাহিদা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। চাহিদা বিধি অঙ্কন করতে সময় যদিও আমরা দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা নিয়ে চাহিদা বিধি বা চাহিদা বিধির আলোচনা করেছিলাম, চাহিদা রেখা, চাহিদা সূচি আলোচনা করছিলাম। ওখানে দামের পরিবর্তনের ফলে অন্যান্য অবস্থাকে স্থির রাখছিলাম। তো আজকে দেখবো যে দাম সহ আরো কি কি বিষয়ের উপর চাহিদা নির্ভর করে থাকে। দেখি, এখানে হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। তো আমরা যেই দ্রব্যটা কিনবো সেই দ্রব্যের দামের উপর চাহিদাটা নির্ভর করে। যেমন আমি যদি কলম কিনতে চাই, আমি কলম দিয়ে সেদিন উদাহরণও দিয়েছিলাম, এই কলম যদি আমি কিনতে চাই তাহলে ওই কলমের দামের উপর আমার চাহিদাটা নির্ভর করে। কলমের দাম যদি কম হয় তাহলে এর চাহিদা আমার কাছে বেশি হবে, এবং আরো অন্যান্য যারা কলম ইউজ করে তাদের কাছেও চাহিদাটা বেশি হবে। দাম কম হলে চাহিদাটা একটু বেশি থাকবে, বেশি ব্যবহার করতে চাইবে। দাম বেশি হলে কি করবে, কলমের ক্রয় কমিয়ে দেবে। তার মানে পণ্যের দাম চাহিদার উপর কি নির্ভরশীল। দাম দ্বারা পণ্যের চাহিদা নির্ধারিত হয়। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটা তো আমরা জানি, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। ভোক্তার আয়। এখন দ্রব্য ক্রয় করতে হলে তো অর্থের প্রয়োজন, আর অর্থের জন্য আমাদের আয় থাকতে হবে। অর্থের জন্য আমাদের কি আয়ের প্রয়োজন আছে। তো এই আয় যদি কমে যায় বা মানুষের ইনকামটা যদি কমে যায় তাহলে কি হবে, চাহিদাটা কমে যাবে। বা আয় যদি বেড়ে যায় মানুষের চাহিদা বেড়ে যাবে। তাহলে চাহিদা নির্ধারণের ক্ষেত্রে বা চাহিদা নির্ণয়ে আয়েরও একটা ভূমিকা অবশ্যই আছে। তাহলে আয় দ্বারাও কি হয়, চাহিদা নির্ধারিত হয়। যেমন এরপর সময়, সময়ও চাহিদার উপর নির্ভরশীল। যেমন এক একটা দ্রব্য এক এক সময় চাহিদা করে। যেমন শীতকালীন যে সবজি, শীতকালীন সবজির চাহিদা ওই শীতকালে শীতকাল আসলে ওই সময় ওই দ্রব্যগুলোর চাহিদা তৈরি হয়। যেমন আলু, টমেটো, বেগুন বা ইত্যাদি, ঢেঁড়স ইত্যাদি যে সবজিগুলা, ওগুলার চাহিদা ওই সময়ই থাকে। যেমন সিজনাল সময়, যখন ওইগুলা যেই সময় উৎপাদন করা হয়, যেমন শীতকালে এই ফসলগুলো উৎপাদন করা হয়, তো ওগুলার চাহিদা কি হয়, শীতকালেই থাকে। ওটা গরমের সময় বা গ্রীষ্মকালে ওগুলার চাহিদা থাকে না। তো গ্রীষ্মকালে কিসের চাহিদা থাকে, আম, কাঁঠাল, এই যে ফলগুলো আছে ওগুলার চাহিদা থাকে। তো সময়ের উপরও কি চাহিদাটা নির্ভর করে। তো গ্রীষ্মকালে ওই ওই যে টমেটো, বেগুন বা বিভিন্ন যে দ্রব্য আছে ওগুলার চাহিদা খুব বেশি না, খুবই ন্যূনতম সামান্য চাহিদা থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সময়ও কি চাহিদার উপর বিরাট একটা প্রভাব ফেলে, সময়ের উপরও চাহিদাটা নির্ভরশীল। তারপর ভবিষ্যৎ দাম সম্বন্ধে ধারণা। যেমন কোনো দ্রব্যের দাম যদি আশঙ্কা থাকে যে কিছুদিন পরে ওই দ্রব্যের দামটা বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে, তাহলে ওই দ্রব্যের চাহিদা কি হয়, বেড়ে যায়। ওই দ্রব্যের চাহিদা বেড়ে যায়। যেমন পেঁয়াজ নিয়ে তো আমাদের দেশে অবস্থা খারাপ। যেমন পেঁয়াজের দাম আশঙ্কা করা হলো বর্তমানে কি, মনে করো 80 টাকা পেঁয়াজের কেজি, কিন্তু ইন্ডিয়া থেকে পেঁয়াজ দেওয়া বন্ধ হয়ে গেল, খবর আসলো। তখন কি হলো, পেঁয়াজের দাম কি হলো, 80 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত হলো, 100 টাকা হলো। 100 টাকা হলো। এখন দেখা গেছে যে 80 টাকা দামে পেঁয়াজের চাহিদা ছিল 1000 কেজি, কিন্তু দাম বেড়ে যখন 100 টাকা হয়ে গেছে, 20 টাকা দাম বেড়েছে, কিন্তু এখন দেখা গেছে যে মানুষের চাহিদা বেড়ে 1000 কেজি থেকে 1500 কেজি হয়ে গেছে। 1500 কেজি হয়ে গেছে। এই যে ভবিষ্যৎ দাম সম্বন্ধে ধারণা, ভবিষ্যতে যদি দাম বৃদ্ধি পায়, পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি দ্রব্যের দাম যদি বাড়ে, তাতেও তার ফলেও চাহিদা তারপরও চাহিদাটা বাড়ে। আবার যদি এমন আশঙ্কা হয় যে ভবিষ্যতে দাম কমবে, যেমন পেঁয়াজের মনে করো হঠাৎ করে ইন্ডিয়া সাপ্লাই দিয়ে দিল, অনেক বেশি পেঁয়াজ আমাদের দেশে পাঠিয়ে দিল, তখন কি দাম কমে মনে করো 70 টাকাতে আসলো। 70 টাকাতে আসার পরও কি হবে, মানুষ চাহিদাটা বাড়াবে না। কারণ কি, পেঁয়াজ বেশি আসছে, তাদের ধারণা কি, তাহলে 70 টাকা, 80 থেকে 70-এ আসছে, তাহলে পেঁয়াজের দাম আরো নামবে। তাই দাম কমার ফলেও চাহিদাটা কমে। তার মানে কি, এই ভবিষ্যৎ দাম সম্বন্ধে ধারণা, এই ধারণার উপর ভিত্তি করে চাহিদা প্রভাবিত হয় যে ভবিষ্যতে দাম বাড়বে না কমবে। ভবিষ্যতে যদি ধারণা হয় যে দাম বাড়তে পারে, তাহলে কি চাহিদা
বাড়বে, দাম বাড়লেও চাহিদা বাড়বে। এবং ভবিষ্যতে যদি ধারণা করা হয় যে দাম কমবে, তখন দাম কমলেও চাহিদাটা কমে যায়। তো এই ক্ষেত্রে চাহিদা বিধিটা প্রযোজ্য হয় না যে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এই ক্ষেত্রে এই যে চাহিদা বিধির এই বিষয়টা প্রযোজ্য হয় না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্রেতার রুচি ও পছন্দ। তো ক্রেতা কোনো দ্রব্যের প্রতি যদি ক্রেতার আকাঙ্ক্ষা বা রুচি বেড়ে যায়, সেক্ষেত্রে চাহিদা বাড়ে। ক্রেতাগণের কি রুচি যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে চাহিদাটা বাড়ে। আবার রুচি যদি কমে যায়, তাহলে চাহিদা কমে। যেমন মনে করো কোনো একটা মাছ বাজারে আসলো, তো ওই যে রূপচাঁদা মাছ ধরলাম, রূপচাঁদা মাছ বাজারে বাজারে আছে, এবং রূপচাঁদা মাছে গুজব ছড়ালো কি যে রূপচাঁদা মাছ খেলে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়। তখন কি, বাজারে পর্যাপ্ত মাছ থাকার পরে এবং দাম কমার ফলেও কি হবে, মানুষের রুচিটা কমে যাবে। তো রুচি যেহেতু কমে গেছে, তাহলে কি চাহিদাটাও কমে যাবে। তাহলে রুচির উপরও কি চাহিদা নির্ভর করে। তাহলে রুচি বা পছন্দের উপরও কি চাহিদাটা নির্ভর করে। বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি। বাজারে যদি ক্রেতার সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পায়, তাহলে চাহিদা বাড়বে। এই জিনিসটা তো আমরা সাধারণভাবেই বুঝতে পারি যে ক্রেতার সংখ্যা বা যারা ক্রয় করবে তাদের সংখ্যা যদি বেড়ে যায়, চাহিদাটাও বেড়ে যাবে। ভালো গেল। এরপর হচ্ছে কি বিজ্ঞাপন। তো কোনো কিছু দ্রব্য চাহিদা সৃষ্টি করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে কি, এই যে বিজ্ঞাপনটা। যে পণ্যের যত বেশি বিজ্ঞাপন দেওয়া হবে, সেই পণ্যের চাহিদাটা দিন দিন তত বেশি বৃদ্ধি পাবে। টেলিভিশনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায় না? এই চাহিদা, এই যে বিজ্ঞাপনগুলা দেয়, এই পণ্যগুলা বিশ্বে সবচেয়ে বেশি চাহিদা আছে এই পণ্যগুলা। তো তাদের ওই যে চাহিদা বাড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কি, বিজ্ঞাপন। তো কোনো পণ্য উৎপাদন করার পেছনে যে খরচ হয়, তার চাইতে অনেক গুণ বেশি খরচ হয়ে যায় বিজ্ঞাপনে। উৎপাদন খরচের চাইতেও অনেক ক্ষেত্রে বিজ্ঞাপন খরচটা বেশি হয়ে যায়, শুধুমাত্র চাহিদা বৃদ্ধির জন্য। তো বিজ্ঞাপন কিন্তু এই চাহিদা বৃদ্ধির বা হ্রাসের পেছনে বড় একটা ভূমিকা রাখে। যে যত বেশি বিজ্ঞাপন দিতে পারবে, তার চাহিদা তত বেশি কি বৃদ্ধি পাবে। তাহলে বিজ্ঞাপন দ্বারাও চাহিদা প্রভাবিত হয়। জনসংখ্যা, জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে চাহিদা বৃদ্ধি পাবে। এটা তো অবশ্যই নর্মাল একটা কথা। কোনো দেশের জনসংখ্যা যত দিন দিন বাড়বে, সেই দেশের চাহিদাও দিন দিন কি হবে, বাড়তে থাকবে। তাহলে চাহিদা নির্ধারক বা চাহিদার বাড়া বা কমার পেছনে জনসংখ্যার একটা বিরাট অবদান আছে। জনসংখ্যা বাড়লে চাহিদা বাড়বে। বিপুল জনসংখ্যার খাদ্যের জন্য কি, চাহিদা মেটানোর জন্য কি অবশ্যই দ্রব্যের প্রয়োজন, পণ্যের প্রয়োজন। সেক্ষেত্রে কি মানুষ বাড়লে চাহিদা বাড়বে, আবার মানুষ যদি কমে, চাহিদা কমবে। তাহলে আয় বন্টন, আয় বন্টনে যদি বৈষম্য থাকে, তাহলে চাহিদার উপর বিরাট একটা প্রভাব ফেলে। যেমন আয় যদি কি সমহারে বন্টন করে দেওয়া হয়, যে কারো আয় বেশি কারো কম, এই যে শ্রেণী আয়ের ক্ষেত্রে যদি বৈষম্য সৃষ্টি থাকে, তাহলে কি চাহিদা কমে। আয়ের ক্ষেত্রে যদি বৈষম্য না থাকে, তাহলে চাহিদা বাড়ে। তো আয়ের ক্ষেত্রে বৈষম্য এই জিনিসটা স্বাভাবিকভাবে সব জায়গাতেই থাকে, যে উচ্চ শ্রেণীর লোকেরা বেশি আয় করবে, বা ব্যবসায়ীরা এদের ইনকাম বেশি থাকবে, শ্রমিকের ইনকাম কম থাকবে। এই ক্ষেত্রে আয়ের বৈষম্য এমনিতেই থেকে যায়। তো সেই ক্ষেত্রে এটাও কি চাহিদার উপর বিরাট একটা প্রভাব ফেলে। যদি সমান হারে সবার উপর সবার কাছে আয় বন্টন করা হতো, তাহলে চাহিদা বৃদ্ধি পেত। কারণ সবাই সমহারে পয়সার মালিক থাকতো, সবার কাছে কি টাকা পয়সা সবার কাছে থাকতো, তাহলে চাহিদাও সবাই কি করতো, সৃষ্টি করতো। তাহলে পণ্যের চাহিদা বাড়তো। তো আয় বন্টনটাও কি চাহিদার উপর বিরাট একটা প্রভাব ফেলে। এবার আন্তর্জাতিক বাণিজ্য, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্যে যদি কোনো দেশ যদি বাণিজ্যে অংশগ্রহণ করে, তাহলে ওই দেশে উৎপাদিত যে পণ্যগুলা, ওই পণ্যের চাহিদা কমে যায়, এবং বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ বিদেশ থেকে যে পণ্যগুলো আসে, সেই পণ্যগুলো বাজারে থাকার ফলে যে দেশে উৎপাদিত পণ্যের চাহিদা কি হয়, আস্তে আস্তে কমে যায়। কারণ কিছু মানুষ এই যে বিদেশি দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে যায় বা বিদেশি দ্রব্য ক্রয় করে। সেক্ষেত্রে যদি বিদেশি দ্রব্য ক্রয় করে ফেলে, তাহলে দেশীয় দ্রব্য তার আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য কি বিরাট একটা প্রভাব ফেলে চাহিদার উপর। আন্তর্জাতিক বাণিজ্য যেই দেশের যত বেশি সম্প্রসারিত, সেই দেশের চাহিদা বা চাহিদা যোগানের জায়গাটা যদিও বিস্তৃত থাকে, কিন্তু দেশীয় যে উৎপাদনশীল যে খাতগুলো, সেই খাতের কি হয়, চাহিদা অনেকটা হ্রাস পেয়ে যায়। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য চাহিদার উপর বিরাট একটা প্রভাব ফেলে। এবং সঞ্চয় প্রবণতা, সঞ্চয় প্রবণতা হচ্ছে কি, যে ইনকাম করে টাকা জমা রাখার যে প্রবণতা। তুমি টাকা পয়সা ইনকাম করলে, বেতন ভাতা পেলে, সেই টাকা থেকে কি বড় একটা অংশ তুমি সঞ্চয় করলে বা ব্যাংকে জমা রাখলে। তো তুমি যদি তোমার ইনকামের একটা অংশ ব্যাংকে জমা রাখো, তাহলে ওই টাকাটা কি, ওই টাকাটা দিয়ে তুমি দ্রব্য বিক্রয় করতে পারতেছো না, বা দ্রব্য ক্রয় করতে পারতেছো না, ওটা তোমার জমা হয়ে আছে। তাহলে কি হলো,
যদি ওটা তুমি ক্রয় বিক্রয় খরচ না করে জমা করে রাখো, তাহলে কি ওই টাকাটা চাহিদা সৃষ্টি করতে পারতেছে না। মানে সঞ্চয় প্রবণতা, যাতে সঞ্চয় প্রবণতা যেই দেশের মানুষের মধ্যে বেশি থাকে সেই দেশের চাহিদা কম থাকে, যেই দেশের সঞ্চয় প্রবণতা কম সেই দেশের চাহিদাটা বেশি। তো আমাদের দেশে, নিম্ন মধ্যবিত্ত দেশে সাধারণত সঞ্চয় প্রবণতা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে মানুষ সঞ্চয়টা বেশি করে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য সঞ্চয়টা বেশি করে থাকে। সেই জন্য চাহিদাটা একটু কম হয়। তাহলে সঞ্চয় প্রবণতা কিভাবে চাহিদার উপর প্রভাব ফেলে সেটা বুঝলাম। জীবনযাত্রার মান, এটা অলরেডি এটা থেকেই বলে ফেলেছি। জীবনযাত্রার মান, তো যেই দেশে মানুষের জীবনযাত্রার মান যত বেশি উন্নত, সেই দেশের মানুষের চাহিদাটাও তত বেশি। উন্নত বিশ্বে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য চাইতে হতো উন্নত হচ্ছে কি ইউরোপ আমেরিকা, তাদের জীবনযাত্রার মান অনেক বেশি। বা মধ্যপ্রাচ্যের মানুষের তো জীবনযাত্রার মান অনেক বেশি। তো তাদের কি, তাদের চাহিদাও বেশি। তারা আমাদের তুলনায় জনসংখ্যায় অনেক কম, কিন্তু তাদের চাহিদা খুবই বেশি, কারণ তাদের জীবনযাত্রার মান বা তাদের জিডিপি যে ওগুলো আমাদের চেয়ে অনেক উপরে। তো সেই ক্ষেত্রে জীবনযাত্রার মান বা রাষ্ট্রীয় যে, কি বলবো, রাষ্ট্রীয় যে আর্থিক অবস্থা, সেই দিক থেকে যে মানুষের চাহিদার উপর বিরাট একটা প্রভাব ফেলে, যে মানুষের জীবনযাত্রার মান কত উন্নত। যদি উন্নত জীবনযাত্রা থাকে তাহলে চাহিদাটা বেশি থাকে। আর জীবনযাত্রার মান যদি নিম্ন স্তরে থাকে, আমাদের দেশের মধ্যে দরিদ্র দেশের জীবনযাত্রার মান এদের তুলনায় অনেক নিচে অবস্থান করে। সেক্ষেত্রে তাদের তুলনায় আমাদের চাহিদা অনেক কম, আমরা অনেক কম সৃষ্টি করি। মানুষ বেশি থাকার পরেও কি তাদের চাইতে কম চাহিদা আমরা সৃষ্টি করি। তারপর হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্যের দাম। তো পরিবর্তক বা বিকল্প দ্রব্যের দাম, যেমন পরিবর্তক আর বিকল্প দ্রব্যের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে কি চিনি এবং গুড়। সবচাইতে সহজ বা সুন্দর উদাহরণ হচ্ছে চিনি ও গুড়। তো সেক্ষেত্রে যদি চিনির দাম যদি হ্রাস পায়, চিনির দাম যদি হ্রাস পায়, তাহলে গুড়ের চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড কি হবে, গুড়ের চাহিদা হ্রাস পাবে। এই আবার কোন ধরনের কথা, চিনির চাহিদা যদি দাম যদি হ্রাস পায়, চিনির দাম যদি হ্রাস পায়, তাহলে গুড়ের চাহিদা হ্রাস পাবে। গুড়ের দাম স্থির থাকা অবস্থায় চাহিদাটা হ্রাস পাবে, কারণ চিনি এবং গুড় হচ্ছে বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য। যদি আমরা চিনি ব্যবহার করি, তাহলে গুড় আর চিনি দুধই তো মিষ্টি জাতীয় দ্রব্য, মিষ্টান্ন দ্রব্য। চিনি যদি ব্যবহার করি আমরা, তাহলে গুড়ের চাহিদা কি করব, গুড় কম ব্যবহার করব। তো চিনির দাম যদি কমে যায়, তো আমরা কি করবো, আগের তুলনায় চিনিটা একটু বেশি কিনবো, বেশি ব্যবহার করবো। সেক্ষেত্রে কি করব, গুড়ের চাহিদা আরেকটু কমিয়ে দেবো। তাহলে চিনি আর গুড় একটি আরেকটির কি বিকল্প দ্রব্য। চিনির দাম যদি কমে, গুড়ের চাহিদা কি হয়, চিনির দাম কমার ফলে গুড়ের দাম স্থির থাকা অবস্থায় কি গুড়ের চাহিদাটা কমে। এটাই হচ্ছে কি পরিবর্তক বা বিকল্প দ্রব্যের দামের কারণে চাহিদার পরিবর্তন। এই বিষয়টা বোঝা গেল। এরপর হচ্ছে পরিপূরক পণ্যের দাম। পরিপূরক হচ্ছে কি একটি ব্যবহার করলে যদি আরেকটি দ্রব্য ব্যবহারের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে পরিপূরক পণ্য। যেমন চা, চা পাতা আর চিনি। আমি এটা মুছে দিই, চা পাতা আর চিনি, চা পাতা এবং চিনি হচ্ছে একটি আরেকটির কি পরিপূরক পণ্য। কারণ চা পাতা যদি ব্যবহার করে চিনি ব্যবহার করতে পারে, চিনি যদি চা পাতা ছাড়া আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তাই চা পাতা দিয়ে যদি চা পান করতে হয়, চা পান করতে হলে চা পাতার প্রয়োজন হয়। চা পাতা দিয়েই তো আমরা চা পান করতে পারবো না, এর সাথে চিনি মিশ্রিত করতে হবে। তো যদি চা পাতার দাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে, চিনির দামটা হ্রাস পাবে। কারণ সাধারণত চায়ের ক্ষেত্রে বেশি চিনি ব্যবহার করে থাকি আমরা। এই ফ্যামিলির মানুষগুলো, সাধারণ বা মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ক্ষেত্রে, সব ফ্যামিলিতে চিনি চা, এই যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, চায়ের সাথে সবাই ওতপ্রোতভাবে জড়িত। চা পাতার দাম যদি বাড়ে, চিনির চাহিদা কি হবে, চিনির চাহিদা কমবে। অথবা চিনির দাম যদি বাড়ে, চা পাতার চাহিদা কমবে। চিনির দাম যদি বাড়ে, আমি এটাকে যদি অন্যভাবে বলি, বিকল্পভাবে বলতে পারি যে চিনির দাম যদি বেড়ে যায়, তাহলে চা পাতার চাহিদা কমবে। এই যে চিনি এবং চাহিদা একটা আরেকটার কি পরিপূরক পণ্য, একটির দাম বৃদ্ধির ফলে আরেকটির চাহিদা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। অথবা একটির দাম হ্রাস পাওয়ার ফলে আরেকটির চাহিদা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই যে একটা আরেকটার বিকল্প হওয়ার কারণে, একটির দামের কারণে আরেকটির চাহিদার উপর প্রভাব পড়ছে। এটাকে বলা হয় কি পরিপূরক পণ্যের দামের কারণে চাহিদার প্রভাব, চাহিদা পরিবর্তন। তাহলে মোটামুটি
চাহিদা নির্ধারক সমূহের মধ্যে মোটামুটি এই 14টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ে। তো আমার মনে হয় এইটুকু তোমরা বাকিটুকু বইয়ে দেখে নিও, বিস্তারিত সংজ্ঞাগুলো বইয়ে দেয়া আছে। আমি বই থেকে এগুলা পয়েন্টগুলা নোট আউট করে এখানে পয়েন্ট আউট করে এখানে লিখে তারপর একটা একটা করে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো পরবর্তী লেকচারে আমি দেওয়ার চেষ্টা করব যে চাহিদা রেখা যে ডান দিকে নিম্নগামী হয়, এই যে চাহিদা রেখাটা যে ডান দিকে নিম্নগামী হয়, এই নিম্নগামী হওয়ার কারণ সমূহ। তো ডান দিকে নিম্নগামী হওয়ার পেছনে 4টি কারণ আছে, সেই 4টি কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।